যে মানে ছাত্রদেরকে দেওয়ার একটা রাজনীতি বা হচ্ছে প্রদান করা, এটা ওটা প্রদান করা, এই রাজনীতিটা শিবির তুলনামূলকভাবে খুব এগিয়ে। এই রাজনীতিটা মানে আমি যখন একটা শিক্ষার্থীকে যখন আমি বৃত্তি দিচ্ছি, একটা ছাত্র সংগঠন হিসেবে আমি যখন বৃত্তি দিচ্ছি, আবার আমার যখন একটা জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে একটা নির্বাচনে, সেই নির্বাচনের প্রার্থী যখন ভোটারকে টাকা দেয় হাতে যে আমাকে একটা ভোট দিন, আমরা আসলে এই দুইটা জিনিসকে আসলে খুব পার্থক্য করে দেখি না। এই দুইটাই আসলে একটা রাজনৈতিক পরিবেশকে এবং সামগ্রিক যে শিক্ষার যে দর্শন সেটাকে আসলে ক্ষতিগ্রস্ত করে। একটা ছাত্র রাজনীতির যে সংগঠন, তাদের দর্শনটা হওয়া উচিত যে তারা ছাত্রদের মুক্তির লক্ষ্যে কাজ করবে। ছাত্রদের সেবা এবং ছাত্রদের মুক্তি দুইটা কখনো এক না। ছাত্রদের সেবা করা মানে আমি তৎক্ষণাৎ একটা কিছু দিয়ে দিচ্ছি, কিন্তু আমি যখন মুক্তির কথা বলছি তখন আমি কোনো একটা দীর্ঘস্থায়ী সমাধানের কথা ভাবছি। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। সঙ্গে আছি আমি নজরুল ইসলাম। আজকের আলোচনার বিষয় টকটু জোকশো। অতিথি হিসেবে স্টুডিওতে রয়েছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শামসুল আলম মারুফ। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে জানতে চাই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে। আগামী 22 ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই তফসিলকে আপনি কিভাবে দেখছেন? তফসিল ঘোষণা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে হয়ে গেছে, এবং এর আগে যে একটা কথা ছিল যে 27 নভেম্বর নির্বাচনটা হবে, কিন্তু আমরা দেখতে পেলাম যে তফসিল ঘোষণায় যেটা দেওয়া হলো যে 22 ডিসেম্বর সে নির্বাচনটা হবে। 22 নভেম্বর থেকে 27 নভেম্বর থেকে সেটাকে 22 ডিসেম্বরে নিয়ে যাওয়া হলো। তো একটা মোটামুটি প্রায় 3 সপ্তাহ নির্বাচনটা পেছানো হলো। তো আমরা এটাকে একভাবে একটা শঙ্কার জায়গা থেকে দেখছি। মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের বা অন্যান্য সকল মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আপনি যদি কারিকুলাম বা রুটিন দেখেন, সেখানে ডিসেম্বরের মধ্যেই একটা সেমিস্টার পরীক্ষা থাকে বেশিরভাগ ব্যাচগুলার, এবং তারপরে বিশ্ববিদ্যালয় একটা ছুটির দিকে চলে যায়, এবং ডিসেম্বরের শেষ সপ্তাহটা আসলে একটা মোটামুটি ছুটির ভেতর দিয়েই কাটায়। তো সেই জায়গার থেকে এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিশ্ববিদ্যালয় হওয়ার পর প্রথম একটা ছাত্র সংসদ নির্বাচন, সেখানে সেই নির্বাচনে যদি আমি সর্বোচ্চ সংখ্যক সেখানে ভোটার এবং প্রার্থীদের যে অংশগ্রহণ, সেটাকে আমি মনে করি যে কিছুটা হুমকির মুখে ফেলবে এই তারিখটা যে পেছানো সেটা। এবং আরো যদি আমি জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে যদি দেখি, আমরা জানি যে শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচনের কথা, এখন পর্যন্ত সেটাই হচ্ছে। তো জাতীয় নির্বাচনের যদি তফসিল ঘোষণা করে দেওয়া হয়, তারপরে আসলে একটা ছাত্র সংসদ নির্বাচনের পরিস্থিতি কি আসলে থাকবে কিনা, সেই বিষয়টাও আমরা খুব শঙ্কার সাথেই আমরা দেখছি। এবং একই সাথে আমরা দেখছি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যে ছাত্র সংগঠন যারা আছেন, এখানে ইসলামী ছাত্র শিবির, তারা চেয়েছিলেন যে 27 নভেম্বরেই যেন যোগসু নির্বাচনটা হয়। আবার ছাত্র দলকে আমরা এখানে দেখেছি যে তারা নির্বাচনটা পেছানোর জন্য দাবি জানিয়েছিল। তাদের এরকম একটা কথা ছিল যে তারা এখনো সেভাবে গুছিয়ে উঠতে পারেনি, বা নির্বাচনের জন্য যেরকম তাদের প্রিপারেশন সেটা আসলে তারা কমপ্লিট করতে পারেনি। তো এই জায়গায় আমি একটা কথা বলতে চাই যে ধরেন এই যে এখানে যে তথাকথিত মানে নির্বাচনের জন্য পরিবেশ গোছানোর যে কথাটা বলা হচ্ছে, মানে গোছানো বলতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র একটা ওয়েলফেয়ার পলিটিক্সের আঙ্গিকেই কিন্তু তারা এটাকে বোঝাচ্ছে। যেমন লক্ষ্য করেন যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে ইসলামী ছাত্র শিবির, তারা এখানে কিছুদিন আগে 33টা ফিল্টার তারা স্থাপন করলো। ছাত্র দলেরও অনেক নেতাকর্মী বিচ্ছিন্নভাবে ফিল্টার স্থাপন করেছে। এখানে 33টা ফিল্টার, আমাদের একমাত্র নারী হল, সেই নারী হলে হচ্ছে গিয়ে আপনার ওয়াশিং মেশিন দেওয়া হলো। এবং কিছুদিন আগে এই গত সপ্তাহে হচ্ছে সেখানে ছাত্র শিবির এখানে শিক্ষার্থীদের একটা বৃত্তি দেওয়ার আয়োজন করলো। তো এইখানে এই যে মানে ছাত্রদেরকে দেওয়ার একটা রাজনীতি বা হচ্ছে প্রদান করা, এটা ওটা প্রদান করা, এই রাজনীতিটা শিবির তুলনামূলকভাবে খুব এগিয়ে। এবং ছাত্র দলের আপনারা যদি দেখেন যে 27 নভেম্বর পর্যন্ত তারা নানান কর্মসূচির
হচ্ছে তারা ডাক দিয়েছে এবং তারা হচ্ছে একটা রোড ম্যাপ ঘোষণা করেছে যে তারা নভেম্বর মাস জুড়ে এই কর্মসূচি করতে চায়। আপনি বলছেন যে শিবির যে এই যে তাদের কর্মসূচিগুলো বাস্তবায়ন করেছে, আবার শিবির দাবিও করেছে যে 27 নভেম্বরের মধ্যে নির্বাচন। তো শিবির কি চাচ্ছে যে যেহেতু তাদের কাজবাজ বা শিক্ষার্থীদের যেগুলা দেওয়ার ছিল সেগুলো দেওয়া শেষ হয়ে গেছে জন্যই 27 নভেম্বর নির্বাচন চাচ্ছে, আর ছাত্রদল যেগুলো দেওয়ার কথা ছিল বা দিতে চাচ্ছে সেগুলো দিতে পারে নাই, সামনে দিতে সময় লাগবে, এর কারণে নির্বাচন পিছাইছে? ব্যাপারটা এরকম হতে পারে, কারণ শিবির যেই রকম ভাবে আয়োজনগুলো করেছে, মানে তাদের প্রদানের যে ব্যাপারগুলা, এইটা ওয়েলফেয়ারের যে ব্যাপারগুলো তারা করেছে, ছাত্রদল তুলনামূলকভাবে এখন পর্যন্ত তাদের থেকে পিছিয়ে। তো এটা ধারণা করা যেতে পারে যে ছাত্রদল এখনো সেই কাজগুলো করতে চায়, কিন্তু আমরাই আমাদের জায়গা থেকে বলতে চাই যে এই যে তথাকথিত ওয়েলফেয়ার পলিটিক্স বা হচ্ছে শিক্ষার্থীদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়ার একটা রাজনীতি, এই রাজনীতিটা মানে আমি যখন একটা শিক্ষার্থীকে যখন আমি বৃত্তি দিচ্ছি, একটা ছাত্র সংগঠন হিসেবে আমি যখন বৃত্তি দিচ্ছি, আবার আমার যখন একটা জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে একটা নির্বাচনে, সেই নির্বাচনের প্রার্থী যখন ভোটারকে টাকা দেয় হাতে যে আমাকে একটা ভোট দিন, আমরা আসলে এই দুইটা জিনিসকে আসলে খুব পার্থক্য করে দেখি না। তো সেখানে আমি ক্রিটিসাইজ দুইজনকেই করতে চাই। সেখানে ছাত্রদলও যেইভাবে সে আগানোর চেষ্টা করছে এবং নির্বাচন পেছালে সে একভাবে বেনিফিটেডও হবে, সে বেনিফিটেড হবে কারণ নভেম্বর মাস জুড়ে সে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদানের একটা চেষ্টা সে করছে। সে জায়গা থেকে আমরা বলতে চাই যে এই যে দুইটাই জিনিস, এই দুইটাই আসলে একটা রাজনৈতিক পরিবেশকে এবং সামগ্রিক যে শিক্ষার যে দর্শন সেটাকে আসলে ক্ষতিগ্রস্ত করে। আপনারা দেখেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় একভাবে প্রতিষ্ঠিত হয়েছিল একটা নব্য উদারনীতিবাদী অর্থনীতির আঙ্গিকে। এখানে আপনার 27-এর 4 ধারা নামে একটা বিখ্যাত আমাদের বিশ্ববিদ্যালয়ের যে আইন ছিল, সেখানে ছিল যে বিশ্ববিদ্যালয় চলবে ছাত্রদের ফান্ডিং এ, এবং মানে হচ্ছে আপনার বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর 5 বছরের ভেতর প্রতি বছর 20% কমে পুরা প্রতিষ্ঠানটার প্রাইভেটাইজড হবে। তো শিক্ষার একভাবে বাণিজ্যিকীকরণ হচ্ছে। আমরা আরো বিভিন্ন জায়গায় দেখছি যে এখানে শিক্ষার বাজেট বাড়তেছে না এবং রাষ্ট্রীয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যেই রকম ভাবে প্রোভাইড করার কথা তারা এখানে করছে না এবং শিক্ষার পরিবেশটাকে সংকুচিত করা হচ্ছে। এবং অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠন যখন এসে এই অভাবগুলো তারা পরিপূরণ করতে চায়, আমরা তখন বলতে চাই যে এটা খুব একটা প্রবলেমেটিক একটা বিষয়। কারণ আমি একটা ছাত্র সংগঠন হিসেবে আমার কাজ হচ্ছে ছাত্রদের অধিকার নিয়ে কথা বলা, কিন্তু সেখানে আমি যখন সেই অধিকারটা আমি পূরণ করছি, আমার টাকার উৎস কি সেটা আরো কন্ট্রোভার্সিয়াল বিষয়। আমি যখন একটা ছাত্রদের হচ্ছে সেই অভাবগুলো পূরণ করছি এবং পূরণ করে আমি আমার রাজনীতি দাঁড়া করাতে চাচ্ছি, তাহলে সেখানে আমি বলতে চাই যে মানে ছাত্র রাজনীতি তাহলে এই পুরো কনসেপ্টটার সাথেই কিন্তু সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়, মানে এবং আলটিমেটলি ওই শিক্ষার বাণিজ্যিকীকরণকেই, প্রাইভেটাইজেশনকেই সার্ভ করে। তাহলে এই যে ছাত্র রাজনীতির একটা, আপনি বলছেন যে বাণিজ্যিকীকরণ শিক্ষার বা ছাত্র রাজনীতি, তাহলে আসলে কি হওয়া উচিত? রাজনীতি কেমন, রাজনীতিটা কেমন থাকবে? ছাত্র রাজনীতি হচ্ছে ছাত্রদের রাজনীতি। ছাত্ররা তাদের অধিকার আদায়ের জন্য যখন যেটা বলবে সেটাই ছাত্র রাজনীতি, সেটা কোনো সংগঠন থেকে হতে। আমি যখন একজন শিক্ষার্থী হিসেবে, যদি আমি নিজেকে একজন ফার্স্ট ইয়ারের একজন শিক্ষার্থী মনে করি, আমি ক্যাম্পাসে যখন আসবো বা যখন কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবো, তখন আমার বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু আমি হব। তো সেই সমস্যা কিন্তু কোনো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সমাধান করে দেবে না। যখন আমি কোনো ছাত্র সংগঠনের কাছে যাব, সেই সংগঠন যদি আমাকে সেই সমস্যার সমাধান করে দেয়, তাতে আমার তো লাভ। তাহলে আমি ওই সংগঠনকে সমর্থন করব না, তো তাহলে আমি কেমন রাজনীতি চাইবো? আমি তো ওই রাজনীতি চাইবো যেখানে গেলে আমি সমস্যার সমাধান পাবো। সেখানে আপনার যে লাভের যে কথাটা আসতেছে, সেখানে দুইটা লাভ। একটা হচ্ছে মাসেল পাওয়ার ইউজ করে লাভ, আর একটা হচ্ছে তার অর্থনৈতিক যে ক্ষমতা, একটা সংগঠনের অর্থনৈতিক ক্ষমতা ইউজ করে লাভ। আপনি দেখেন, ধরেন যে অনেক রাজনৈতিক সংগঠন তাদের যে কর্মী যারা আছে, ফার্স্ট ইয়ারের বা জুনিয়র যারা কর্মী, তাদেরকে নিয়ে মেসে রাখে এবং তাদেরকে একভাবে লালন পালন করে রাখতেছে। বা হচ্ছে আরো যে বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন সামাজিক সমস্যা বা বিউরোক্রেটিক সমস্যার মুখোমুখি দেখি যে আমরা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের হতে হয়, এই সমস্যাগুলোকে তারা আবার অনেক সময় গায়ের জোর দিয়ে এগুলোকে ফুলফিল করছে। তো এটা তো কোনো রাজনৈতিক মতাদর্শ হতে পারে না। আমাদের কথা হচ্ছে একটা ছাত্র রাজনীতি যে করে বা একটা ছাত্র রাজনীতির যে সংগঠন, তাদের দর্শনটা হওয়া উচিত যে তারা ছাত্রদের মুক্তির লক্ষ্যে কাজ করবে, শুধুমাত্র সেবা না।
এটা গুরুত্বপূর্ণ যে শুধুমাত্র সেবা, আমি কিছু প্রোভাইড করে যে সেবা করছি সেটা না, আমি তার একটা দীর্ঘস্থায়ী সমাধান চাই। আমার বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের হচ্ছে একটা রেজিস্ট্রার দপ্তরে গেলে কাজ আটকে থাকে, আমি সেখানে গিয়ে কি মাসেল পাওয়ার দিয়ে কাজটা তাকে করে দিব না। এবং এই চর্চা কিন্তু হয়ে আসছে, আমি সেটা বিশ্বাস করি না। আমি বলি যে যদি এরকম কোনো সমস্যায় আমার কেউ পড়ে, কোনো স্টুডেন্ট পড়ে, একজন স্টুডেন্ট পলিটিশিয়ান হিসেবে আমার কাজ থাকবে সেই সমস্যাটায় যেন কোনো স্টুডেন্টের ভুগতে না হয়, সেজন্য সেই রেজিস্ট্রার অফিসকে বা যেই অফিসে সেই সমস্যাটা হচ্ছে সেটার সর্বোচ্চ সংস্কারের জন্য সেখানে দাবি তোলা এবং আওয়াজ তোলা। আমি যদি নিজেকে একজন বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী মনে করি, আমি যখন বিশ্ববিদ্যালয়ে যেদিন প্রথম দিন পা রাখবো, পা রেখে আমি যদি আমার একটা আবাসন পাই বা আমার কোনো সমস্যা হচ্ছে না, ভর্তিতে কোনো সমস্যা হচ্ছে না, আমি নিজেই সবগুলো কাজ করে ফেলতে পারছি, এরকম একটা পরিবেশ যদি আমি চিন্তা করি, সেক্ষেত্রে ছাত্র রাজনীতির পরিবেশটা কেমন হওয়া উচিত আপনার মনে হয়? এই যে একটা বিষয় যে আমাকে প্রোভাইড করছে, এখন আমাকে যে প্রোভাইড করছে সেও ছাত্র। আমি প্রোভাইডের বিষয় বাদ দিলাম। আচ্ছা, আমি কোনো কারোর কাছে চাচ্ছিও না কিছু। ধরেন আমি একজন ছাত্র, বিশ্ববিদ্যালয়ে আজকে আমার প্রথম দিন, আমি বিশ্ববিদ্যালয়ে গেলাম, ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করলাম, আমাকে একটা আবাসনের ব্যবস্থা করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, কোনো রকম ঝামেলা ছাড়াই আমি একটা আবাসন সিট পাইলাম, আমার কোনো খাবারের সমস্যা হইল না। এইরকম বিশ্ববিদ্যালয় কল্পনা, এরকম একটা জীবন কল্পনা করতে পারি কিনা আমরা? সেক্ষেত্রে ছাত্র রাজনীতি কি ভূমিকা পালন করতে পারে? সেই ক্ষেত্রে আমাদের সংগঠনের যে দর্শন, যে শিক্ষার যত আর্থিক যে দায়িত্ব সেটা রাষ্ট্রকে নিতে হবে, এবং প্রত্যেকটা শিক্ষার্থী যেন, আপনি যেভাবে বলছেন যে একটা প্রথম বর্ষের শিক্ষার্থী হিসেবে আমার আবাসন, আমি 3 বেলা যে খাবো, এবং হচ্ছে যে আমি একটা সুস্থ পরিবেশে ক্লাস করতে পারবো। আমার বিশ্ববিদ্যালয়ে ক্লাসের সময় ছাদ খসে পড়ে, এরকম অনেক উদাহরণ আছে। তো এই যে সমস্যাগুলো, আমাদের সংগঠনের দৃষ্টিভঙ্গি এবং আমাদের বিগত বছরের প্রত্যেকটা কাজ এগুলো নিয়েই, যে এই প্রত্যেকটা বিষয়ের দায়িত্ব আসলে বিশ্ববিদ্যালয়কে নিতে হবে। এছাড়া কোনো রাজনৈতিক সংগঠন যদি এই দায়িত্বগুলো নেয় বা এগুলো যদি প্রোভাইড করে দেয়, তাহলে সেটা আসলে কোনো দীর্ঘস্থায়ী সমাধানের দিকে যাচ্ছে না। আমরা আবারও এটা বলতে চাই যে শিক্ষার সকল দায়িত্ব এবং একজন স্টুডেন্টের সকালবেলা ওঠা থেকে রাতে আবার বিছানায় যাওয়া পর্যন্ত প্রত্যেকটা যে দায়িত্ব, সেটা বিশ্ববিদ্যালয়কে এবং আলটিমেটলি রাষ্ট্রকে প্রোভাইড করতে হবে। এখন যেহেতু বিশ্ববিদ্যালয় এই জিনিসটা প্রোভাইড করতে পারছে না, ছাত্র সংগঠনগুলো কি তাহলে এখানে ব্যর্থ না, যে তারা এই জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ের কাছে আদায় করে নিতে পারছে না, যার কারণে তারা নিজেরাই এই দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছে? ছাত্র সংগঠন, এখানে যতগুলো ছাত্র সংগঠন আছে তারা সবাই যদি ঐক্যবদ্ধভাবে এই শিক্ষার বাণিজ্যিকীকরণ বা শিক্ষাকে যে রাষ্ট্রীয়করণ, এই লড়াইটা যদি করতো, তাহলে আমি মনে করি যে এতদিনে এই সংকটটা থাকতো না। কিন্তু কোন সংগঠনকে আমরা দেখি নাই যে শিক্ষার যে এই যে আপনি যে সংকটগুলা বললেন, এই সংকটগুলা দীর্ঘস্থায়ী সমাধান নিয়ে তো আমরা কাউকে ভাবতে দেখছি না। বিশ্ববিদ্যালয়ে ফিল্টার নেই দেখে তো কোনো আন্দোলন আমরা করতে দেখছি না, আমরা দেখছি প্রোভাইড করতে। তো এটা তো কোনো দীর্ঘস্থায়ী সমাধান কখনোই আনবে না। একজন সাধারণ শিক্ষার্থী কি চায়? যে সাধারণ শিক্ষার্থী চায় যে ক্যাম্পাসে ঢোকার পর তার একটা সুন্দর পরিবেশ থাকবে, খাবার পানি থাকবে, তার ভালো একটা ওয়াশরুম থাকবে। এগুলো যদি সে যেহেতু সরকারের কাছে পাচ্ছে না বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাচ্ছে না, যার কাছে পাচ্ছে সে তো তাকেই ভোট দেবে। এখানে আপনি দিতে পারছেন না, এটা তো আপনার সংগঠনের ব্যর্থতা হিসেবেই সে আখ্যায়িত করবে, আপনাকে ভোট দেবে না। আমার সংগঠনের ন্যায্যতার প্রশ্ন যদি আসে যে আমি প্রোভাইড করতে পারছি না, আমি তাকে বিভিন্ন সার্ভিসেস প্রোভাইড করতে পারছি না, এখন আমি একজন ছাত্র, আমার টাকা আসবে কই থেকে? আমি একজন ছাত্র, আমি একটা টিউশন করাই, আমি যে টাকা পাই সেটা দিয়ে আমার সারা মাস আমার হাত খরচ চলে না, আমার বিভিন্ন জায়গায় যাতায়াতের খরচ আমার হয় না। আমি একটা ছাত্র সংগঠন হিসেবে আমি নিজের যখন চলে না, তখন আমি আরেকজনকে কিভাবে প্রোভাইড করব? তখন অন্যান্য সংগঠন তারা যে এত টাকার ছড়াছড়ি আমরা তাদের দেখি, এই টাকাগুলো আসলে কোত্থেকে আসে? আমরা ছাত্র দলের বা শিবির তাদেরকে যখন দেখি যে কোটি কোটি টাকার প্রোগ্রাম তারা নামাচ্ছে, লাখ লাখ টাকার বিভিন্ন সার্ভিসেস তারা দিচ্ছে, তখন আমাদের প্রশ্ন যে এই টাকাগুলো তারা কোথা থেকে পায়? তারাও তো আমাদের মতো ছাত্র, তারা ছাত্র রাজনীতি করে, এবং তাদেরও তো আমাদের মতোই অবস্থা হওয়ার কথা। তো সেই জায়গা থেকে আমি একটা ছাত্র রাজনৈতিক সংগঠন হিসেবে তাদের টাকা আসা বা তারা যে প্রোভাইড করে, এটার তো কোনো কোশ্চেনই আসার কথা না। তো
এই টাকাগুলো আসতেছে, আপনারা যদি দেখেন ম্যাক্সিমাম টাকাগুলো আসছে বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন থেকে, এবং প্রাইভেট অর্গানাইজেশন গুলো আলটিমেটলি একটা ছাত্র সংগঠনকে ফান্ড করে কখন, যখন সেখান থেকে কোনো একটা গেইন আছে। আপনি ধরেন যে আমার বিশ্ববিদ্যালয়ে যদি যান, সেখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের চিত্র আপনি সেম দেখবেন না। আপনি বাংলা বিভাগে গিয়ে দেখবেন যে খুব ছোট একটা রুম, যেখানে 30 জন বসা সম্ভব না, সেখানে 80 জন বসে ক্লাস করতেছে। আপনি আবার অন্যান্য আরো ফ্যাকাল্টিতে যান যেগুলোর হয়তো বা বাজারি চাহিদা বেশি, সেগুলোতে আপনার করিডোরে পর্যন্ত এসিতে ঠান্ডা হয়ে আছে, আর ওইদিকে মানুষ বসতে পারতেছে না। তা আপনার যখন প্রাইভেট যে বিভিন্ন কমার্শিয়াল যে প্রতিষ্ঠানগুলো আছে, তারা যখন কোনো ছাত্র সংগঠনকে ফান্ড করে বা বিশ্ববিদ্যালয়কে ফান্ড করে, তাদের তখন সর্বোচ্চ একটা লক্ষ্য থাকে যে তাদের যে বাজারটা উন্নয়নের জন্য তাদের যেখানে যেখানে প্রোভাইড করা দরকার। আপনারা দেখেন যে IQAC নামে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, ডিপার্টমেন্টের কোয়ালিটি অ্যাসিওর করে তারা। এটা বিশ্ব ব্যাংকের একটা প্রকল্প। বিশ্ব ব্যাংক কি চায়? বিশ্ব ব্যাংক কিন্তু আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টে কি পরিমাণ ফান্ডিং যাবে সেটাকে সে নিয়ন্ত্রণ করে। বিশ্ব ব্যাংকের ফান্ডিং ডিপার্টমেন্ট কেন্দ্রিক ফান্ডিং নিয়ন্ত্রণ করে তার লাভ কি? যেই ডিপার্টমেন্টের ইন্ডাস্ট্রিয়াল চাহিদা বেশি, বাজারি চাহিদা বেশি, সে সেখানে প্রোভাইড করতেছে। কিন্তু যেই ডিপার্টমেন্টটার হয়তোবা তুলনামূলক বাজারের চাহিদাটা নাই, সেখানে সে প্রোভাইড করতেছে না, সেই ডিপার্টমেন্টগুলো খুবই দুর্দশায়। আমি যে পয়েন্টটাতে যেতে চাচ্ছি, যে একটা শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, সেই প্রতিষ্ঠানের শিক্ষা কি হবে সেটা আমার নিয়ন্ত্রণ করে দিচ্ছে আমার বাইরের একটা প্রতিষ্ঠান, একটা প্রাইভেট প্রতিষ্ঠান। তো যখন এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো কিন্তু আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানে যে প্রভাব ফেলে, সেটা কিন্তু খুবই ভিজিবল। একটা ছাত্র সংগঠন হিসেবে আমি যখন সেই শিক্ষার্থীদের আলটিমেট উচ্চশিক্ষার অধিকার নিয়ে কথা বলতে চাই, আবার আমি যখন একটা প্রাইভেট প্রতিষ্ঠান থেকে যখন আমি ফান্ড নেই, তখন আমি আসলে কোন শিক্ষা চাই? আমি কি সেই বাজারিকরণের শিক্ষা চাই, নাকি প্রকৃত যে আপনার সকল আপনার এই যে বাণিজ্যিকীকরণ বা চাহিদার ভিত্তিতে যে প্রোভাইড করা, এইটা হচ্ছে স্টুডেন্ট পলিটিক্স কিভাবে নিয়ন্ত্রণ করবে? এই জায়গাতে পলিটিক্সটা কিভাবে আপনি প্রোভাইড করবেন? আপনি যখন একটা শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানে ছাত্ররা, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আমি বলছি, একটা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে যখন দেশের নানান প্রান্ত থেকে, প্রথম কথা হচ্ছে আপনাকে নানান দেশের সবচেয়ে প্রান্তিক স্টুডেন্টটাও যে বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে সেটা আপনাকে নিশ্চিত করতে হবে। সেটা নিশ্চিত করার পর একটা স্টুডেন্ট সেখানে 4 বছর পড়াশোনা করার পর তার চাকরিটা যে কিভাবে হবে বা তার যে কি চাকরি হবে, সেই চাকরির জায়গাটা আপনি যখন রাষ্ট্রীয়ভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন কিন্তু আপনার একটা প্রাইভেট কোম্পানি এসে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের যে মানে কোন সাবজেক্টের মূল্য বেশি, কোন সাবজেক্টের মূল্য কম, এটা আপনার প্রাইভেট প্রতিষ্ঠান নিশ্চিত করে দিতে পারবে না, যখন আপনি রাষ্ট্রীয়ভাবে শিক্ষার্থীদের সেই তাদের যে ক্যারিয়ার গড়ার যে একটা জায়গা সেটা আপনি নিশ্চিত করতে পারবেন। কিন্তু আমরা কি দেখছি যে আমাদের দেশে বেকারত্বে ভুগছে মানুষ, আমাদের দেশে বেকারত্বে ভুগছে। আমাদের রাষ্ট্র সেই এনাফ যে ক্ষেত্রগুলা, জবের যে সেক্টরগুলা, সেগুলোকে সে নিশ্চিত করতে পারতেছে না। এর অন্যতম আরেকটা কারণ হচ্ছে পুরা সমগ্র দেশব্যাপী তো একটা নিওলিবারেল ইকোনমি চলে, যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে প্রাইভেটাইজড করা হচ্ছে, এবং প্রাইভেটাইজেশনের ফলে তো সেগুলো রাষ্ট্রের অধীনে নাই। রাষ্ট্রের অধীনে যদি থাকতো, তখন কিন্তু কোন একটা বাংলা ডিপার্টমেন্টের ছাত্র অনার্স শেষ করার পর সে কিরকম চাকরি করতে পারবে সেটা কিন্তু রাষ্ট্র প্রোভাইড করতে পারতো। এখন সে পারে না, সেই বিধায় সেই জায়গাটা নিয়ে নিচ্ছে কোন একটা প্রাইভেট প্রতিষ্ঠান, এবং সেই প্রাইভেট প্রতিষ্ঠান আপনার সে তার সুবিধা মতো ডিপার্টমেন্টে ফান্ড করছে। আমরা দেখছি যে এই যে ওয়েলফেয়ার পলিটিক্স, ইসলামী ছাত্র শিবির থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র অধিকার পরিষদ, সবাই মোটামুটি ধরা যায় যে একটা ওয়েলফেয়ার পলিটিক্সের দিকেই ঝুঁকছে। আপনার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কি অবস্থা এই জায়গায়? দেখেন, আমরা সবসময় যেই কর্মসূচি করেছি আমরা এখনো সেটাই করছি, এবং আমরা একটা কথা বলতে চাই যে ছাত্রদের সেবা এবং ছাত্রদের মুক্তি দুইটা কখনো এক না। ছাত্রদের সেবা করা মানে আমি তৎক্ষণাৎ একটা কিছু দিয়ে দিচ্ছি, কিন্তু আমি যখন মুক্তির কথা বলছি তখন আমি কোনো একটা দীর্ঘস্থায়ী সমাধানের কথা ভাবছি। যেমন আমরা এখন দেখছি যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনই একভাবে ওয়েলফেয়ার পলিটিক্সের দিকে যাচ্ছে, কিন্তু সেই সময় আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টের আমরা তাদের যে দাবিগুলো, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কিছু ইন্ডিভিজুয়াল দাবি আছে, তাদের খুবই বিশেষায়িত দাবি, সেই দাবিগুলোকে নিয়ে আমরা জনমত গঠন করে আমরা সেগুলোকে বাস্তবায়নের দিকে প্রশাসনকে আমরা
একটা চাপ প্রয়োগ করার চেষ্টা করছি, যে আমরা মনে করি যে এই উপায়েই হচ্ছে একটা ছাত্র সংগঠন চলা উচিত এবং এই উপায়ে ছাত্রদের যে দীর্ঘস্থায়ী মুক্তি। আমাদের স্টুডেন্টদের ক্লাসে ম্যাক্সিমাম ক্লাসে দেখা যায় যে এনাফ বেঞ্চ নাই, এনাফ জায়গা নাই, এনাফ হচ্ছে এখানে যে ডিজিটাল মিডিয়া দরকার সেগুলো নাই। আমরা সেগুলো দেওয়ার জন্য প্রশাসনকে আমরা চাপ প্রয়োগ করছি, কিন্তু অন্যান্য সংগঠন আমরা দেখছি যে এগুলো দিয়ে দিচ্ছে। আমরা বলতে চাই যে এগুলো একটা তৎক্ষণাৎ একটা সমাধান হতে পারে, কিন্তু এগুলো কোনো শিক্ষার্থীদের জন্য কোনো দীর্ঘস্থায়ী কোনো সমাধান নিয়ে আসবে না। এবং একই সাথে এটাও বলতে হয় যে নির্বাচনের আগে, নির্বাচনের কিছুদিন আগে এইরকম যে প্রোভাইড করার যে রাজনীতি, এটা আলটিমেটলি সেই ভোট কেনার দিকেই যায় এবং এটা একভাবে শিক্ষার্থীদের থেকে ভোট কিনে নেওয়া হচ্ছে এবং ছাত্রদের যে অধিকার, সেই অধিকারের কথা বলা হচ্ছে না। সবশেষ যোগসু নির্বাচন নিয়ে আপনার ব্যক্তিগত প্রত্যাশার জায়গাটা কি? এটা যোগসু নির্বাচনটা হচ্ছে, এটাকে আমি একটা খুব উদযাপন করারই একটা চেষ্টা করছি। আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর কখনো আমাদের বিশ্ববিদ্যালয় আইনেও যোগসুর কখনো নীতিমালা ছিল না, বা কলেজ যখন ছিল জগন্নাথ কলেজ তখন একসময় নির্বাচন হয়েছে, তাও আজকে থেকে আরো 38 বছর আগে। তো এই 38 বছর পরে এই প্রতিষ্ঠানটাতে আবার একটা গণতান্ত্রিক জায়গা যে তৈরি হচ্ছে, সেই জায়গাটাকে আমি খুব একটা আশার জায়গা থেকে দেখি। আমরা দেখেছি যে বিগত সরকারের সময় যে একটা প্রত্যেকটা ক্যাম্পাস শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে আপনার একটা ছাত্রলীগের যে একটা রেজিমেন্টেশন ছিল, সেখানে কোনো গণতান্ত্রিক পরিবেশ ছিল না। তো এই গণ অভ্যুত্থানের পর আমরা একটা ন্যূনতম গণতান্ত্রিক জায়গা আমরা নিশ্চিত করতে পেরেছি, যেইটার একটা ফলাফল হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন এবং আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যে নীতিমালা সেটা পাশ হওয়া, এবং এখন আপনারা জানেন যে একটা সেই তফসিলও ঘোষণা হয়েছে। তো আমি এটাকে ব্যক্তিগতভাবে খুবই আশার একটা জায়গা থেকে দেখি এবং আমরা চাই যে প্রত্যেক বছর যেন এই ছাত্র সংসদ নির্বাচনটা হোক। ছাত্র সংসদ নির্বাচনটা হলে এখানে ছাত্রদের যে একটা গণতান্ত্রিক অধিকার সেটা আসলে নিশ্চিত হবে এবং ছাত্রদের যে কথাগুলা, সেই কথাগুলা যখন একটা সে প্রশাসনিক জায়গায় গিয়ে সে বলতে পারবে, তখন আমি মনে করি যে ছাত্রদের যে নানান রকমের দুর্ভোগ, প্রত্যেক দিনের একাডেমিক এবং স্ট্রাকচারাল যে দুর্ভোগগুলো, সেগুলো খুবই লাঘব হওয়ার একটা পথে যাবে। আমি কখনো বলবো না যে রাতারাতি কালকে যদি যোগসু হয় পরশুদিন রাতারাতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় চেঞ্জ হয়ে যাবে, কিন্তু একটা পরিবর্তনের পথে যে আমরা হাঁটছি সেটা আমি বলতে পারি। এবং আমি খুব আশা রাখি যে নির্বাচনটা খুবই হচ্ছে ফেয়ার ভাবে হবে এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে এবং শিক্ষার্থীরা যাদেরকে যোগ্য মনে করে এবং যাদেরকে তারা যোগ্য মনে করে যে তাদের অধিকারের জন্য যারা লড়াই করবে, তাদেরকেই শিক্ষার্থীরা ভোট দিয়ে জয়যুক্ত করবে বলে আমি আশা রাখি। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের এই আয়োজনের আমাকে ডাকার জন্য। দর্শক, বাণিজ্য প্রতিদিনের এই বিশেষ আয়োজনে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।